আমরা গাইনোকোলজিতে যে হরমোনসগুলো নিয়ে সচরাচর কথা বলি সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমরা জিএনআরএইচ এই হরমোনটার কথা বলি, আমরা এফএসএইচ, এলএইচ, তারপরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কত হরমোনের কথাই তো আমরা বলি। তো এই সবগুলো নিয়ে আমরা ভালো করে আলোচনা করবো এই কারণে, কারণ আমরা অনেক জায়গায় দেখবো যে আমরা বলতেছি যে আমরা ট্রিটমেন্টে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগস দিতেছি, বা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট দিতেছি, কন্টিনিউয়াসলি দিতেছি, পালসাটাইল ভাবে দিতেছি। এটা বলতে কি বোঝায় সেগুলো তো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আমরা যখন ফাইব্রয়েড ইউটেরাস পড়বো, আমরা এন্ডোমেট্রিওসিস পড়বো, আমরা এই সকল জায়গায় দেখবো যে আমরা কি করি, আমরা তো কন্টিনিউয়াস জিএনআরএইচ দিচ্ছি। ঠিক আছে, তো এটা বলতে কি বোঝায় আসলে? সো এই জিনিসগুলো আমরা কিন্তু এক এক করে আলোচনা করতে থাকবো। এখন ফার্স্টে আসো যে যেটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা মেইনলি ন্যাচারালি তো আমাদের বডিতে তৈরি হয়। কই থেকে তৈরি হয়? হাইপোথ্যালামাসের হচ্ছে আর্কিউট নিউক্লিয়াস নামে একটা জায়গা আছে, এবং এখান থেকে হচ্ছে মেইনলি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন তৈরি হয়। আর এটা একটা পালসাটাইল ম্যানারে রিলিজ হয়, এটা পালসাটাইল। ঠিক আছে, এবং পালসাটাইল ম্যানারে এরা হচ্ছে রিলিজ হয়, মানে রিলিজ হয় আর কি, তৈরি হয় না, রিলিজ হয়। এই জিনিসটা মাথায় রাখবো যে রিলিজ হয় পালসাটাইল ম্যানারে। আচ্ছা, যদি কন্টিনিউয়াস সিক্রেশন হয় তাহলে সেটা কিন্তু ডাউন রেগুলেশন একটা রোল প্লে করতে পারে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। জাস্ট এটা জানো যে এরা কি করে, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনগুলা এরা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে। পিটুইটারি গোনাডোট্রপস যে সেলগুলো আছে সেগুলোর উপরে কাজ করে। এরা হচ্ছে এলএইচ এবং এফএসএইচ, এই দুইটা হরমোন রিলিজ করে। এখন বলতে পারো যে ভাইয়া এলএইচ তাহলে কখন রিলিজ হবে, আর এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কখন রিলিজ হবে, লুটিনাইজিং হরমোন কখন রিলিজ হবে? তো এগুলো দুইটাই যে মানে দুইটাই রিলিজ হইতেছে এরকম না। এখানে বেশ কিছু বিষয় আছে, যে যদি এমন হয় যে লো পালস ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে, লো পালস ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা একটা লো পালস ফ্রিকোয়েন্সি আছে রিলিজের, তাহলে মানে আমরা দেখতেছি এখানে যে পালস কম, ফ্রিকোয়েন্সি কম, বাট এখানে দেখো ডব 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 এরকম ফ্রিকোয়েন্সি, বাট এখানে ডব 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 এরকম, বাট এখানে ডব 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 ডব। সো এই যে ফ্রিকোয়েন্সি, মানে জাস্ট বোঝানোর স্বার্থে বললাম, যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি, যে 60 মিনিটে একটা হচ্ছে পালস, আবার এখানে হচ্ছে 90 মিনিটে একটা পালস হচ্ছে। সো এই টাইপের বেশি ফ্রিকোয়েন্সি যখন হবে তখন হচ্ছে এলএইচ রিলিজ হয়। তখন ফ্রিকোয়েন্সিটা বেশি হলে এলএইচ রিলিজ হবে, ফ্রিকোয়েন্সিটা কম হলে এফএসএইচ রিলিজ হবে। জাস্ট এই কথাটা মাথায় রাখো। এবং মানে ইউজুয়ালি জিএনআরএইচ যেটা, এটার যে হাফ লাইফ সেটা 2 থেকে 4 মিনিটের মতো। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনটিউটেরাল লাইফে যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন সেই টাইমটাতে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কিছু নিউরন থেকে তো রিলিজ হবে। তো যে নিউরনগুলো থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয় এগুলো তো হাইপোথ্যালামাসে, যে হাইপোথ্যালামাস থেকে এগুলো রিলিজ করবে আর কি নিউক্লিয়াসের ওই জায়গায়। কিন্তু শুরুতে এটা হচ্ছে ইনটিউটেরাল লাইফে অল ফ্যাক্টরি যে এপিথেলিয়াম সেটাতে থাকে এই নিউরনগুলো। ঠিক আছে, সো অল ফ্যাক্টরি এপিথেলিয়াম এটা ওই জায়গায় থাকবে। কিন্তু দেখা যায় যে এই অলফ্যাক্টরি ইপিথেলিয়ামটা কি করে, এই নিউরন নিয়ে এরা হচ্ছে গিয়ে মাইগ্রেট হয়ে হাইপোথ্যালামাসের ওখানে যায়, এবং পরবর্তীতে ওইখান থেকে মানে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয়। কিন্তু যদি কোনো কারণে এটা মাইগ্রেশন না হইতে পারে এই নিউরনগুলা, তাহলে দেখা যাবে যে সিনড্রোমটা হয় সেটাকে আমরা বলি ক্যালম্যান সিনড্রোম। সো এখানে হাইপোথ্যালামাস কিন্তু মাইগ্রেট হইতে পারে না হাইপোথ্যালামাসে গিয়ে, মানে এই নিউরনগুলো। আচ্ছা, এবং এই ক্যালম্যান সিনড্রোম একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এটা ক্যাল-1 জিনকে ইনভলভ করে এই সিনড্রোমটা হয়, এবং এটা মেলদের ক্ষেত্রে বেশি ডমিনেন্স থাকে, ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। এবং এটা ক্লিনিক্যাল ফিচার কি, যেহেতু গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা মানে ওই যে নার্ভটা রিলিজ করবে সেই নার্ভটাই যাইতে পারতেছে না হাইপোথ্যালামাসে, ফলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কমে যাবে, এবং এটা যদি কমে যায় এটা অ্যান্টিপিটিউটারিকে স্টিমুলেট করে এলএইচ এফএসএইচ রিলিজ করতে পারবে না। আর এগুলো যদি রিলিজ কমে যায় তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যে ওভারিতে স্টিমুলেট দিতে পারবে না, কারণ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে, ওভারিতে যায়, ওভারিতে যে ফলিকলগুলো থাকে ওগুলোকে স্টিমুলেট করে এবং ফলিকল ডেভেলপ করে, এবং ফলিকুলার যে গ্রানুলোসা সেল থাকে, ফলিকল যদি এটা হয় তাহলে এখানে যে গ্রানুলোসা সেল থাকে এই সেলগুলো থেকে হচ্ছে রিলিজ হয় ইস্ট্রোজেন। সো ইস্ট্রোজেনও কমে যাবে। সো আলটিমেটলি সবই কমে যাচ্ছে, এবং ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন কমে যাবে আর মেলদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন কমে যাবে। কারণ আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি যে অ্যান্ড্রোজেন রিলিজ করার ক্ষেত্রে কিন্তু এলএইচের একটা ভালো রোল প্লে করে। হ্যাঁ, এলএইচ হচ্ছে মেলের ক্ষেত্রে লেডিক সেল, এটাকে স্টিমুলেট করে, কিন্তু এরা অ্যান্ড্রোজেন রিলিজ করে, টেস্টোস্টেরন রিলিজ করে। অপরদিকে এলিসটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে যে থিকা সেল থাকে এই থিকা সেলকে স্টিমুলেট করে ওইটার থ্রুতে অ্যান্ড্রোজেন রিলিজ করে। সো আলটিমেটলি আমরা জানলাম যে এলিস কমলে অ্যান্ড্রোজেন কমে যাবে, এফএসএস কমলে ইস্ট্রোজেন কমে যাবে। সো এইভাবে হচ্ছে ডিলেড পিউবার্টি, তারপরে ইনফার্টিলিটি এবং অ্যানোসমিয়া বা হাইপোসমিয়া এগুলো হতে পারে, অর্থাৎ স্মেল একেবারেই অ্যাবসেন্ট হয়ে যাবে অথবা কমে যাবে। এটা কেন হবে? কারণ আমরা আগেই বলেছি যে যে অলফ্যাক্টরি যে এপিথিলিয়াম থাকে ওইটা যেহেতু মাইগ্রেট করে যাইতে পারে না, হাইট এখানে নর্মাল থাকে, কারণ আমরা জানি যে বিভিন্ন মানে ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট আছে যেখানে হচ্ছে হাইট স্ট্রাকচার শর্ট হতে পারে। যেমন ধরো টার্নার সিনড্রোম, এখানে কিন্তু স্ট্রাকচার শর্ট হয়, মহিলা যেটা হয় ওটা অনেক খাটো হয়, 45X এরকম ক্যারিওটাইপ থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি তোমাকে বলে হাইপোসমিয়া বা অ্যানোসমিয়া আছে এবং প্রাইমারি অ্যামোনুরিয়া আছে, কারণ এই মহিলার প্রাইমারি অ্যামোনুরিয়াও হবে যদি মহিলা হয়,
কারণ ইস্ট্রোজেন যেহেতু কমে যায় প্রাইমারি অ্যামোনিরিয়া হতে পারে। হ্যাঁ, প্রাইমারি অ্যামোনিরিয়া মানে কি, যদি আমরা জানি যে আর্লি এইজে হচ্ছে কি হওয়া, মানে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশন হয়ই নাই একটা মেয়ের, তো সেটাকে আমরা প্রাইমারি অ্যামোনিরিয়া বলি। জন্মের পরে মেনস্ট্রুয়েশনই হয়নি কখনো। আচ্ছা, এটা প্রাইমারি অ্যামোনিরিয়া নিয়ে আমাদের ডিটেইল একটা ভিডিও আছে, তবে তার আগে ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট এই ভিডিওটা দেখে প্রাইমারি অ্যামোনিরিয়া ভিডিওটা দেখে ফেলবা। তো এগুলো তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, এবং ম্যানেজমেন্ট আমরা কি দিব, ক্যালম্যান সিনড্রোমের ম্যানেজমেন্টে আমরা পালসাটাইল জিএনআরএস দিই। কেন? কারণ আমরা জানি যে এখানে সমস্যা থেকে এই জায়গায় হচ্ছে পালসাটাইলি যে জিএনআরএস রিলিজটা হওয়া দরকার হাইপোথ্যালামাস থেকে, সেটা হচ্ছে না। এবং আমরা যখন গাইনি পড়বো আমরা সবসময় মনে রাখবো যে যে জিনিসটা ডিফিসিয়েন্সি ওই জিনিসটা আমাদের দিতে হবে। যেমন আমরা যখন পিসিওএস পড়ার সময় প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট পড়ছিলাম, তো আমরা বলছিলাম ওই জায়গায় যে যে জিনিসটা আসলে ডিফিসিয়েন্সি থাকে ওই জিনিসটা যদি আমরা দিই তাহলে দেখবো রিকভার করতেছে। তো এখানে পালসাটাইল জিএনআরএস দেবো। এখানে পালসাটাইল কথা বলাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমরা এখন দেখবো। কারণ হচ্ছে সিনথেটিক বা মানে এক তো হচ্ছে আমাদের বডিতে ন্যাচারালি তৈরি হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তারপরে আমি ওষুধ আকারেও বাহির থেকে দিতে পারি। যেমন একটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ, আর একটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট। এই দুইটা ফর্মে আমি দিতে পারি। তো যেটা অ্যানালগ, এই অ্যানালগটা মেইনলি ওরালি ইনঅ্যাক্টিভ থাকে এবং ওরালি ইনঅ্যাক্টিভ থাকে, ফলে এটা সাবকিউটিনিয়াসলি ইনজেকশন আকারে দিতে হয়। এটা কন্টিনিউয়াসলি দেওয়া যেতে পারে, অথবা পালসাটাইল ম্যানারে দেওয়া যেতে পারে। পালসাটাইল ম্যানার মানে নর্মালি ন্যাচারালি বডিতে যেভাবে রিলিজ হয় ওইভাবে আমি দিচ্ছি। আর কন্টিনিউয়াসলি যদি দেওয়া হয় এটাতে একটু ঝামেলা আছে। তো কী ঝামেলা আছে সেটা নিয়ে কথা আমি বলবো, তবে তার আগে আমি বলে আসি যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগসগুলোর যদি নাম বলতে বলে তাহলে তুমি কী বলবা, যে লিউপ্রোলাইট, তারপরে গোসিরিলিন, বুসিরিলিন। সো বুসিরিলিন, লিওপ্রোলাইট। সো এরকম কয়েকটা নাম তুমি বলতে পারো। এখন এই যে কন্টিনিউয়াস আর পালসাটাইল নিয়ে একটু কথা বলি। ধরো তুমি হচ্ছে বসে বসে ফোন চাপতেছো, মোবাইল চাপতেছো। তো মোবাইল যখন চাপতেছো তোমার মা বলছে যে গোসলে যা, কি করবি, গোসলে যা, বাদি করতে যা, গোসলে যা। তো গোসলে যাইতে বলছে, তোমাকে একবার বলছে, ওকে দ্যাটস ফাইন। দুইবার বলছে, ফাইন। এবং এটার পরে কি করলো, তুমি আস্তে আস্তে একটু পরে 20 মিনিট পরে তুমি গোসলে গেলা, ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে ভদ্র ছেলে, মানে পালসাটাইল ম্যানারে তোমাকে বলছে, মানে অতটা ঝামেলা নেই যে বলছে একবার দুইবার বলছে, ঠিক আছে। আর কন্টিনিউয়াসলি তোমাকে বলতেছে, মানে ধরো তোমাকে 30 বার বলছে বা 20 বার বলছে বা 10 বারই বলছে, অনেকবার বলছে। এবং বলার ফলে তুমি কি বললা, তুমি বললা আমাকে এতবার যেহেতু বলছে আমি গোসলেই যাবো না, আজকে গোসলই করবো না। সো কন্টিনিউয়াসলিতে এই জন্য ঝামেলা আছে। যদি পালসাটাইলি বা অল্প অল্প বলে বা কিছুক্ষণ পর পর যায় বলে যে আচ্ছা গোসলে যা তাহলে ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি বলতেই আছে, তখন তুমি বললে আমি রাগ করে গোসলেই যাবো না। সো এরকম একটা ঘটনা এখানে আসলে ঘটে। কি ঘটনা ঘটে দেখো, পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা যদি আমরা দেই তাহলে এটা কি করবে, এটা এইচপি অ্যাক্সিসকে সুন্দর করে স্টিমুলেট করবে, অর্থাৎ হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসকে সুন্দর করে স্টিমুলেট করবে। এবং হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করলো পালসাটাইলি, এর ফলে পরবর্তীতে এটা অ্যান্ট্রোপিটুইটারিকে স্টিমুলেট করে। যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে এলিসটা রিলিজ হলে, ফ্রিকোয়েন্সি কম থাকলে এফএসএইচটা রিলিজ হলো, এটা গেল। তারপর হচ্ছে এলিস এফএসএইচ, এগুলা যে আলটিমেটলি ইস্ট্রোজেন বাড়াই দিবে এবং অ্যান্ড্রোজেন বাড়াবে। সো আলটিমেটলি এটা অ্যাকশন করলো, ফলে নর্মাল যে অ্যাকশন সেটা পাইলাম আমি। এবং এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যাদের ডিলেড পিউবার্টি হয়। কারণ ডিলেড পিউবার্টি হইলে সে সকল ক্ষেত্রে কী থাকে, ইস্ট্রোজেন কম থাকে বা হরমোনগুলো কম থাকে। সো সেই সকল ক্ষেত্রে আমরা এই পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ইউজ করতে পারি সিনথেটিক্যালি। এবং ক্যালম্যান সিনড্রোমে আমরা এটা ইউজ করতে পারি, কারণ ক্যালম্যান সিনড্রোমে আমরা বলে আসছি যে সবগুলো হরমোন, এই যে সবগুলো কমে যায়, যেহেতু আমাদের যে মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করার জন্য যে নার্ভগুলো সেগুলো হচ্ছে মাইগ্রেট হয়ে হাইপোথ্যালামাসে যাইতে পারে না। অপরদিকে অ্যানোভুলেশন, অর্থাৎ অ্যানোভুলেশনের জন্য ধরো এফএসএইচ নাই, এলিস নাই, তাহলে সেক্ষেত্রে অ্যানোভুলেশন কিন্তু হবে। সো অ্যানোভুলেশন হবে, অর্থাৎ ওভুলেশনই হবে না। তো সেই ওভুলেশনটা করতে হইলে কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন করতে পারি, অর্থাৎ পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দিতে পারি। এখন আসো কন্টিনিউয়াস যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা যে ঝামেলা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমি যখন দিতেছি শুরুর দিকে ঠিক আছে, শুরুর দিকে সব হরমোনগুলো একটু বাড়লো, এসপি অ্যাক্সিসটা স্টিমুলেটেড হইলো এবং এলএইচ এফএসএইচ তারপর হচ্ছে তোমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এগুলো সবই কিছু সময়ের জন্য বাড়লো। বাট তারপরে শুরু হবে ডাউন রেগুলেশন এইচপি অ্যাক্সিসের, অর্থাৎ সব কমে যাবে, সব একেবারে কমে যাচ্ছে। এবং কমে যাওয়ার কারণে এখানে ইস্ট্রোজেনটাও কমে যাবে এবং মেইলে অ্যান্ড্রোজেনও বেশ কমে যাবে। এবং এগুলো কমে যাওয়ার ফলে আমরা কিন্তু এগুলো কিসে ইউজ করতে পারি, প্রিকশিয়াস পিউবার্টি মানে অনেক আগেই পিউবার্টি মানে শুরু হয়ে গেছে। সো আগে যেহেতু পিউবার্টি শুরু হয়ে গেছে মানে কি তার হরমোনাল লেভেলগুলো বেশি, মেল ক্ষেত্রে ফিমেল ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে। তো তখন আমি কমানোর জন্য কি করতেছি, হরমোনগুলো কমানোর জন্য আমি ইউজ করতেছি হচ্ছে এই কন্টিনিউয়াস যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, খুব ইম্পর্টেন্ট। তারপরে এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, এগুলো যখন আমরা পড়বো তখন আমরা জানবো এই দুইটা ক্ষেত্রেই দেখা যায় যখন ইস্ট্রোজেন বেশি থাকে, হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন আমরা এই দুইটাকে বলি। এবং এই সকল কন্ডিশনে আমি ইস্ট্রোজেন কমাইতে চাই, ফলে আমি কন্টিনিউয়াস জিএনআরএইচ দিব। এবং তারপরে ব্রেস্ট ক্যান্সার, যেটা ইস্ট্রোজেন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, আমরা জানি ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আছে, তারপরে পিআর পজিটিভ আছে, তারপরে আমরা জানি যে এপিডার্মাল
গ্রোথ ফ্যাক্টর, ওরকম পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আছে, সেগুলো আমরা যখন ব্রেস্ট ক্যান্সারে পড়বো তখন আমরা জানবো। আচ্ছা, সো এই সকল কন্ডিশনেও কিন্তু এটা কাজ করে এই ড্রাগ। তারপরে হিরসুটিজমে কি হয়, অ্যান্ড্রোজেন বেড়ে যায়, হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া টাইপের একটা কন্ডিশন থাকে, এবং আমি অ্যান্ড্রোজেনও কমাইতে চাই, তাহলেও কিন্তু আমি কন্টিনিউয়াস জিএনআরএস দিতে পারি। আর প্রোস্টেট ক্যান্সারেও দেখা যায় কন্টিনিউয়াস জিএনআরএস ইউজ আছে। সো কন্টিনিউয়াস জিএনআরএস এর ইউজগুলো আমি দেখলাম, যে সকল কন্ডিশনে হরমোন লেভেলটা একটু বেশি থাকে, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন বা এলএইচ, এফএইচ, ওই সকল কন্ডিশনে আমি ওটা কমাইতে হচ্ছে, এটা ইউজ করতেছি। এখন একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, যে কন্টিনিউয়াস জিএনআরএস এটা যদি আমি দিতে থাকি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ধরো ইস্ট্রোজেনের কথাই বলি, ইস্ট্রোজেনটা কমে গেল, তো এই সকল এই সকল মেয়ের কথা চিন্তা করো যার প্রিকশাস পিউবার্টি বা এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড আছে, বা এই হিরসুটিজম আছে। সো হিরসুটিজমে কি হয়, মানে হেয়ার গ্রোথ হয় আর কি, যে অ্যাবনর্মাল জায়গায়। পিসিওএস এর একটা ভালো ফিচার হচ্ছে হিরসুটিজম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এক্ষেত্রে দেখা যায় যে অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়ার কারণে ফিমেলের হচ্ছে মেল লেক হেয়ার গ্রোথ হয়, মানে দাড়ি হয়েছে, মোজ হয়েছে, এই বিষয়গুলো। আচ্ছা, এখন আসো যে ফলে কি হবে, ইস্ট্রোজেনটা কমে যাইতেছে। আমি ড্রাগ দেওয়ার ফলে ইস্ট্রোজেন ঠিক আছে যে বেশি ছিল, বাট আমি ড্রাগ দেওয়ার পরে কমে যাচ্ছে। তো সো কমে যাচ্ছে, ফর এক্সাম্পল ইস্ট্রোজেন কমে যাচ্ছে। এখন ইস্ট্রোজেন কমে গেলে কি হবে, ম্যানোপজ লাইক সিমটম হবে। ম্যানোপজ হইলে যেমন আমরা জানি যে অনেক সিমটমস হয়, যে কী সিমটমস হয়, যেমন হচ্ছে আমি একটু মুছে দিয়ে বলি। আচ্ছা, ম্যানোপজ হইলে আমরা জানি হচ্ছে হট ফ্লাশ হয়, তারপরে অস্টিওপোরিসিস হয়, সো বোনে প্রবলেম হচ্ছে, হট ফ্লাশ হচ্ছে, ড্রাই ভ্যাজাইনা হয়, অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস যাকে আমরা বলতেছি। সেরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু মহিলা ফেস করবে, এবং এই প্রবলেম যাতে ফেস না করে এই জন্য আমরা কি করি, সাথে একটা ড্রাগ দিয়ে দিই, যে ড্রাগটা একটু হেল্প করে। তো এই হেল্পটা করে যে ড্রাগটা, সেটাকে আমরা বলি নরএথিনড্রন। তো এই নরএথিনড্রন যে প্রোজেস্টেরনটা আছে, সেটা মানে ইস্ট্রোজেন লাইক একটা অ্যাকশন এটার থাকে। সো এই ড্রাগটা দিলে আমি প্রিভেন্ট করতে পারবো ইস্ট্রোজেন, মানে এটাকে আমরা ইস্ট্রোজেন অ্যাড ব্যাক থেরাপিও বলে থাকি। কি বলি, ইস্ট্রোজেন অ্যাড ব্যাক থেরাপি, অর্থাৎ ইস্ট্রোজেন লাইক ফাংশন এটার আছে, ইস্ট্রোজেন অ্যাড করার মতো একটা ফিচার এটা প্রোভাইড করতেছে, এবং এটা ব্যাক থেরাপি। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ যদি 6 মাসের বেশি ইউজ করি, স্পেশালি যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস, কি বললাম, কন্টিনিউয়াস যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই যে অ্যানালগুলো, এগুলো যখন আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি, সো তখন হচ্ছে মেনলি আমরা অনেক দিন ধরে ইউজ করার ফলে এই প্রবলেমগুলো যদি হইতে পারে, তখন আমরা হচ্ছে গিয়ে এই নরএথিনড্রনটা ইউজ করতে পারি। আর অ্যান্টাগনিস্টের মধ্যে হচ্ছে ইলাগোলিক্স, তারপর হচ্ছে সার্টোরেলিক্স, এরকম বেশ কিছু নাম আছে, মনে রাখতে পারে একটা দুইটা, ইলাগোলিক্স, সার্টোরেলিক্স। এবং এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ওরালি অ্যাক্টিভ, আগেরটা কিন্তু ওরালি অ্যাক্টিভ ছিল না, বাট এটা ওরালি অ্যাক্টিভ, এবং নো ইনিশিয়াল ফ্লার, এখানে কোনো ইনিশিয়াল ফ্লার হয় না। মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট যেটা, আর হচ্ছে কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং, মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই দুটো কিন্তু সেম, ঠিক আছে, মানে এই দুটোর ফাংশন সেম, ঠিক আছে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগস যেমন কাজ করে, অ্যানালগস বলতে কন্টিনিউয়াস যেটা, একটা হচ্ছে পালসাটাইল, অ্যানালগসের মধ্যে একটা আছে পালসাটাইল, এটা না, কন্টিনিউয়াস যেটা, যে সবগুলো হরমোন লেভেল কমাচ্ছে। সো বাট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শুরুতে একটা ইনিশিয়াল ফ্লার হয়, শুরুতে হরমোনগুলো বাড়ে, বাট পরে তো কমে যায়। বাট এটার ক্ষেত্রে শুরুতে বাড়ে না, একেবারে ডাইরেক্টলি কমে যায়, মানে অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে। সো জিনিসটা মাথায় রাখবো। এবং এটা কোথায় কোথায় ইউজ করতে পারবো, যে সকল জায়গায় আমি কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ইউজ করছি, এগুলো সেই সকল জায়গায় ইউজ করতে পারবো, যে প্রিকশাস পিউবার্টি বা যে জায়গাগুলো, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, এগুলো ইউজ করা যাবে। বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ হয়, ওইটাও এক্সপেন্সিভ, বাট এটা বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, এরপর আসো এলএইচ এবং এফএসএইচ নিয়ে একটু কথা বলি। এগুলো ন্যাচারাল গোনাডোট্রপিনস এবং গোনাডোট্রপিনস, তবে এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আগেরটা যেটা ছিল সেটা কিন্তু একটা পেপটাইড হরমোন ছিল, মানে পেপটাইড হরমোন কোনটা, ওই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ওটাকে আমরা ডেকা পেপটাইড হরমোন বলি। ডেকা কেন, ডেকার কারণ হচ্ছে ওটার 10টা অ্যামাইনো অ্যাসিড এরকম একটা বিষয় থাকে, মানে জিএনআরএইচ যেটা। আর এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন হরমোন, এবং এটা সাব ইউনিট থাকে, আলফা সাব ইউনিট, বিটা সাব ইউনিট। এখন একটা কথা আমি বলে রাখি, যে এলএইচ, এফএসএইচ, এগুলোতে একটা আলফা সাব ইউনিট থাকে, একটা বিটা সাব ইউনিট থাকে। একইভাবে টিএইচএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইটারও কিন্তু আলফা সাব ইউনিট এবং বিটা সাব ইউনিট থাকে। তবে এইচসিজির মধ্যে আমরা মনে রাখবো, এইচসিজির মধ্যে আমরা খুব কমনলি ইউজ করি বিটা এইচসিজি, এই কথাটা আমরা খুব কমনলি ইউজ করবো। আমরা যখন বলি যে প্রেগনেন্সি টাইমে বিটা এইচসিজি, এটা কিন্তু, বা ট্রোফোব্লাস্টিক যে ডিজঅর্ডারগুলো আছে, সো ওই টাইমে বিটা এইচসিজি কথা অনেক বেশি আসবে, এবং এই টেস্টটা কিন্তু আমরা করি ওই টাইমে, যে এটার লেভেল কেমন আছে, এটা বেড়ে যাবে অনেক বেশি। আচ্ছা, সো আলফা বিটা দুইটা সাব ইউনিট এই সকল হরমোনে থাকে, এই জিনিসটা মাথায় রাখো। এবং এটা অ্যান্টিপিটিউটারি থেকে রিলিজ হবে, এবং এটা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর থাকে আর কি। আচ্ছা, মানে মেমব্রেনের রিসেপ্টরগুলো থাকবে এইগুলোর জন্য, সেল মেমব্রেনে। এবং এটা লোকেশন হচ্ছে এফএসএস রিসেপ্টর, এবং এলিস রিসেপ্টরের লোকেশন যদি আমরা বলি, মেলের ক্ষেত্রে হচ্ছে সার্টুলি সেলে থাকে, এবং ফিমেলের ক্ষেত্রে গ্রানুলোসা সেলে থাকে, ফলিকুলার যে গ্রানুলোসা সেল থাকে। আর মেলের ক্ষেত্রে লেডিক সেলে এলিস থাকে, আর ফিমেলে হচ্ছে থিকা সেলে থাকে। এবং আরেকটা জায়গাও থাকে, সেটা হচ্ছে যে ডমিনেন্ট যে ফলিকল আছে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল, ওটাতে গ্রানুলোসা সেলও কিন্তু এলএস রিসেপ্টর থাকতে পারে, এবং এফএসএস এর এফেক্ট ওই জায়গায় এই রিসেপ্টরগুলো ক্রিয়েট হতে পারে। আর এফএসএস এর ফাংশন মেনলি যেটা, যে আমরা জানি অনেকগুলা কি থাকে, অনেকগুলো ফলিকল থাকে, একটা মানুষের ওভারিয়ান ফলিকল যেগুলো অনেক থাকে, বাট
প্রত্যেকটা সাইকেলের জন্য এভরি মান্থে কিছু স্পেসিফিক ফলিকলকে বা গ্রুপ অফ ফলিকলসকে সিলেক্ট করে এফএসিস যে এই ফলিকলগুলো আসো তোমরা ডেভেলপ করবা। তো আচ্ছা, এবং লেট প্রিএন্টাল ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল ফেজ পর্যন্ত হচ্ছে এফএসিস লাগে ওটা গ্রো করতে, এবং এফএসিস ডিপেন্ডেন্ট একটা ফেজ থাকে আমরা জানি। আমরা যখন আসলে মেনস্ট্রুয়াল সাইকেল পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো যে এফএসিস ডিপেন্ডেন্ট, এফএসিস ইন্ডিপেন্ডেন্ট কিছু ফেজ থাকে। আচ্ছা, সো ডমিনেন্ট ফলিকল সিলেক্ট করতে ডে 8-এর দিকে হচ্ছে ডমিনেন্ট ফলিকল সিলেক্ট করা হয় যে গ্রাফিয়ান ফলিকল কোনটা হবে, এবং ওই ফলিকলটা থেকেই আলটিমেটলি সাইটটা বাইরে বের হয়ে আসবে, এবং ওইটা পরবর্তীতে কলপাস লুটিয়াম হবে। সো মেনস্ট্রুয়াল সাইকেল পড়ার সময় এটা তোমরা ভালো করে পড়ছো। এখন ফাইনাল রিলিজ অফ ওভা, এটা কোলাজেন ব্রেকডাউনের কারণে মেইনলি হয়, এবং কোলাজেন ব্রেকডাউন হয়ে ফলিকল থেকে আলটিমেটলি ওভারটা বের হয়ে আসে। এবং এলিসের মেইন কাজ হচ্ছে এলিস সার্জের মাধ্যমে ওভুলেশন করা এবং কর্পাস লুটিয়ামটার গ্রোথটাকে মেনটেন করে রাখা, এবং ফাইনাল গ্রোথ এবং ফলিকুলার ম্যাচুরেশন এরা রোল প্লে করে। এবং এফএসএইচ এলিস এই দুইটাই হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিটের কম থাকে ইউজুয়ালি, বাট ম্যানোপজের টাইমে দেখা যায় যে ইস্ট্রোজেন কমে যায় এবং এলএসএইচ এফএসএইচ এগুলো বেড়ে যায়। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে নর্মালি ইস্ট্রোজেন কী করে এলএইচের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেয়, ঠিক আছে? অর্থাৎ ইস্ট্রোজেন কী করে এলএইচের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, বাট ইস্ট্রোজেন যখন বেশি থাকে মানে ধরো 200 পিকোগ্রামের বেশি হয়ে যায় তখন কিন্তু ইস্ট্রোজেনের লুটিনার্জিক হরমোনের প্রতি একটা পজিটিভ ফিডব্যাক থাকে। এগুলো আমরা রেসপেক্টিভ ভিডিওতে আলোচনা করবো, স্পেশালি মেনস্ট্রুয়াল সাইকেল, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওই ভিডিওগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো জাস্ট এই কথাটা মাথায় রাখো যে যখন ইস্ট্রোজেন নর্মাল থাকে তখন হচ্ছে লুটিনার্জিক হরমোনের প্রতি একটা নেগেটিভ ফিডব্যাক দেয়। আচ্ছা, এবং প্রেগনেন্সির টাইমে দেখা যায় যে ইস্ট্রোজেন বেশি থাকে, প্রজেস্টেরন বেশি থাকে, এবং এই জন্য এলএইচ এফএসএইচ কম থাকে। কেন? কারণ দেখো যখন ইস্ট্রোজেন কম থাকে তখন হচ্ছে অ্যান্টিওই পিটুইটারিতে সিগন্যাল যায় যে আমার বেশি বেশি ইস্ট্রোজেন লাগবে, তখন হচ্ছে এফএসএইচ এলএইচ বাড়ে। কিন্তু যখন হচ্ছে এলএইচ মানে ইস্ট্রোজেন অলরেডি বেশি আছে তখন আর অ্যান্টিওই পিটুইটারিতে সিগন্যাল যাবে না, ফলে এগুলো কম থাকবে। আচ্ছা, পিসিওএস এর ক্ষেত্রে যেহেতু 46 এক্সেস ক্যারিওটাইপের কথা যদি চিন্তা করি এফএসএইচ নর্মাল থাকে, বাট এলএইচ কিন্তু বেশি থাকে। সো নর্মালি যেটা হয় এলএইচ বাড়লে এফএসএইচকে নিয়েই বাড়ে, বা এলএইচ কমলে এফএসএইচকে নিয়েই কমে। কিন্তু এই দুইটা কন্ডিশন আমরা মনে রাখি, একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম বা এআইএস। এই দুইটা কন্ডিশনে শুধু এলএইচ বাড়ে বাট এফএইচ নর্মাল থাকে। সো এই দুইটা কন্ডিশনে আমরা মাথায় রাখবো। আর সিনথেটিক্যালি হচ্ছে যখন আমরা এলএইচ বা এফএসএইচ এগুলো আমরা সিনথেটিক্যালি ওষুধ আকারে দিতে চাই তাহলে সেগুলোর হচ্ছে আমরা মনে রাখবো সেইগুলোর একটা নাম আছে যে হচ্ছে এইচএমজি, ঠিক আছে? যেটা মানে হচ্ছে এটা বায়োকেমিস্ট্রির এইচএমজি কোয়ে না, ঠিক আছে? এইচএমজি কোয়ে পড়ছি না বায়োকেমিস্ট্রিতে, সো ওইটা না। এটা মানে হচ্ছে হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন, ঠিক আছে? মেনলি যেটা হয় যে মহিলাটার মেনোপজ হয়ে গেছে ওই মহিলার যেহেতু ইস্ট্রোজেন কম, ফলে অ্যান্টিওপিটুইটারিতে একটা সিগন্যাল যাবে এবং বেশি বেশি এলএইচ এফএসএইচ রিলিজ হবে। তো যেহেতু বেশি বেশি এফএসএইচ এলএইচ থাকে ওইগুলো দেখা যায় ওই মেনোপজ হওয়া মহিলাটার প্রসাব দিয়ে বেরোয়, ইউরিন দিয়ে বেরোয়, এবং ওই ইউরিন থেকে কালেক্ট করে আমরা এলএইচ এফএসএইচগুলোকে ওষুধ আকারে ক্রিয়েট করি এবং একটা ওষুধ বানাইছি হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন বা এইচএমজি। সেটা 75 ইন্টারন্যাশনাল ইউনিট এলিস থাকে, 75 ইন্টারন্যাশনাল ইউনিট এফএসএইচ থাকে এই ওষুধটার মধ্যে, এবং এটা পরবর্তীতে বিভিন্ন কারণে অ্যাডমিনিস্টার করা যাইতে পারে। কোন কোন কারণে? কারো যদি পিটুইটারিতে কোনো সমস্যা থাকে, পিটুইটারি গ্ল্যান্ডে, ধর পিটুইটারি গ্ল্যান্ড তার প্রবলেম আছে বা ওখান থেকে কিছু রিলিজ হচ্ছে না, তো এখন তার এলএইচ এফএসএইচ তো দরকার। কেন দরকার? কারণ ওভুলেশনের জন্য লাগবে। তো তখন আমি তাকে বাইরে থেকে এইচএমজি দিতেছি, অথবা আইভিএফ সাইকেলস এটার জন্য দরকার হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মাল্টিফেটাল প্রেগনেন্সি হওয়ার রিস্ক বেড়ে যায়, এবং ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোমের রিস্কও কিন্তু এক্ষেত্রে বেশি থাকতে পারে। সো ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করবো। এখানে দেখা যায় ওভারিটা খুবই হাইপার স্টিমুলেটেড হয়ে যায় এবং দেখা যায় যে এরা ওভারিটা সোয়েলড হয়ে যায়, ফুলে যায়, এবং অ্যাবডোমেনে মানে অ্যাবডোমেন বা আদার জায়গাতেও কিন্তু বিভিন্ন ফ্লুইড রিলিজ করে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ডিসকমফোর্ট ক্রিয়েট করতে পারে। মাল্টিফেটাল প্রেগনেন্সি মানে কি? ধরো টুইন হয়েছে, একসাথে দুইটা বেবি মায়ের পেটে ইউটেরাসের মধ্যে বড় হচ্ছে, অথবা ট্রিপলেটস বা কোয়াড্রুপুলেটস মানে 3টা বা কোয়াড্রিপুলেট মানে 4টা এরকম বেবি বড় হচ্ছে মায়ের পেটে। সো এই যে এটার রিস্ক কিন্তু বেড়ে যায় এই হরমোনগুলো ইউজ করলে, এফএসএইচ এলএইচ বা এইচএমজি ইউজ করলে।